স্বল্প মাইনের করণিক বাড়িজাত। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর অফিস ফিরতে ফিরতে পথে বাবা মার ওষুধ থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিস কিনে সে রোজ হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে। এতে কিছুটা হলেও অর্থ সাশ্রয় হয় তার। এমনকি ক্লান্তি থাকলেও খরচের ভয়ে এক কাপ চা কিনেও খায় না সে। স্ত্রী কতবার তাকে বলেছে বাবুকে স্কুল থেকে আনার পথে বাজারটা করে আনবে, কিন্তু সে রাজি হয় না। ভাবে বৌমাকে বাজার করতে দেখে বাবাই যদি বাজারের ব্যাগটা ধরেন। বাবার বয়স হয়েছে, এটা সে করতে দিতে চায় না। তাই নিজেই কষ্ট করে রোজ পায়ে হেঁটেই বাড়ি যায় সে। বহু হিসাবের মধ্যেও বাবা মার প্রয়োজন সে আগে মেটানোর চেষ্টা করে। পথে চলতে চলতে সে ভাবে, আমার মাইনেটা যদি আরও একটু বেশি হতো, তাহলে বাবা মাকে আরও একটু যত্ন করতে পারতাম, বাবুকে একটা ভালো স্কুলে পড়াতে পারতাম। আর আমার উপমা, সে তো এমনিতেই উপমাহীন, সবসময় হাসি মুখ, বাবা মার যত্ন, ছেলের পড়াশোনা, বাড়ির সব কাজ এক হাতে সামলাচ্ছে, কোনো অভিযোগ নেই তার। দিব্যি মানিয়ে চলেছে। যদি একটা কাজের মেয়ে রাখতে পারতাম ওর জন্য, মাঝে মাঝে তারও একটু বাড়তি হাসি দেখতেও তো ইচ্ছে করে। তারপর আবার ভাবে, ওকে তো আমি সারা জীবনই পাবো, কিন্তু মা বাবা, তাদের তো বয়স হয়েছে, কদিনই বা বাঁচবেন। তাদের বরং আরও একটু যত্নের প্রয়োজন। যেমন করে হোক এবার পুজোয় মায়ের জন্য একটা গরদের শাড়ি আর বাবার জন্য একটা নতুন ফ্রেমের চশমা সে কিনবেই। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে ক্লান্ত পারিজাত বাড়ির দরজায় এসে দাঁড়ায়। কলিং বেল টেপার আগেই তার কানে আসে মা বাবার কিছু একান্ত গোপন কথোপকথনে। বাবা বলছে, তোমার অবিনাশকে মনে আছে? আর ওর ছেলে অরিন্দমকে? থাকবে না কেন আবার? সেই বিয়ে হয়ে এসে থেকে তো ওরা আর আমরা একাত্মা এক প্রাণ ছিলাম। ও ছিল পারিজাতের ছোটবেলার বন্ধু, আর ওর বাবা ও তুমি দুজনেই ছিলে হরিহর আত্মা। অনেক দিন ওদের কোনো খবর পাইনি। মাঝে মাঝে ওদের কথা খুব মনে পড়ে। জানো, অরিন্দম এখন মস্ত বড় অফিসার, 3 তলা বাড়ি, দুখানা গাড়ি, চাকর বাকর, বিশাল অবস্থা ওর। আমি ওকে ঠিক চিনতে পেরেছি। কি চেহারা, লাল টুকটুকে, সঙ্গে বৌমাও ছিল। কি দারুণ দেখতে গো, রং যেন ফেটে পড়ছে, ভারী মিশুকে। ওরা দুজনেই আমাকে প্রণাম করলো, কি ভালোই না লাগলো। আর অবিনাশের ভাগ্যও বলিহারি, অত বড় অফিসার ছেলে, অমূল লক্ষ্মীমন্ত বউ। তা তুমি অবিনাশ ঠাকুরবউ আর কল্যাণীর কথা জিজ্ঞাসা করনি? বাব্বা, ওদের কথা বলতেই বৌমা গড় গড় করে সব বলে গেল। কম বয়সী সংসারের ব্যস্ততায় ওদের কোথাও যাওয়া হয়নি বলে ওরা দুটিতে এখন বছরে 11 মাসই তীর্থে তীর্থে ঘোরে। কেবলমাত্র 1 মাসের জন্য বাড়ি আসে, আবার নাকি চলে যায়। ঘুরে ঘুরে ওদের এমন নেশা হয়ে গেছে যে ওরা নাকি বাড়িতেই থাকতে চায় না। এই 1 মাস এখানে ছিল, কালই আবার চলে যাচ্ছে বৃন্দাবনে। বৌমা এবং অরিন্দম দুজনেই কিন্তু খুব করে যেতে বলল আমাদেরকে। যাবে? যেতে তো খুবই ইচ্ছে করছে, কিন্তু বুঝেছি, মিষ্টি আর গাড়ি ভাড়ার কথা ভাবছো তো? সেটা তো আছেই, তাছাড়া ওদের বাড়ি পড়ে যাওয়ার মতো তো সেরকম কোনো শাড়ি। আরে যা আছে তাই পরে চলো। কোন দিন বা ভালো খেয়েছো, না ভালো যত্ন পেয়েছো, যে ভালো শাড়ির কথা ভাবছো? আজ না গেলে অবিনাশের সঙ্গে আবার কবে দেখা হবে কে জানে। পারিজাত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার নিজের দরিদ্রতার উপর ঘৃণা বর্ষণ করতে লাগলো। তারপর নিজেকে সামলে নিয়ে স্থির হাতে বাজারের ব্যাগ তুলে দিয়ে পাশের দোকান থেকে কিছু মিষ্টি কিনে আনলো, আর একটা গাড়িও ডেকে আনলো। বিশাল অট্টালিকা, জমকালো বাগান, দুটো গাড়ি, আর একপাশে ঝাঁ চকচকে একটা ঘর। কলিং বেল টিপতেই অবিনাশবাবু দরজা খুলেন। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকলেন, তারপর শিবতোষ বাবুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। কল্যাণী দেবীও বেরিয়ে এলেন এবং ওনাদের নিচের ওই ঘরটাতে নিয়ে গেলেন। পুরনো স্মৃতি আর গল্পে ভেসে গেল কিছুটা সময়। এর মধ্যে শিবতোষ বাবু দেখলেন ঘরের মধ্যে দুটো বড় বড় ব্যাগ গোছানো। ও দুটোকে লক্ষ্য করে তিনি বললেন, এবার তোমরা বৃন্দাবন যাচ্ছ না? তোমাদের সব তীর্থই তো হয়ে গেল, কজনের ভাগ্যে এমন ছেলে বৌমা জোটে। কল্যাণী দেবী ডুব করে কেঁদে উঠলেন, বলেন, ঠিক বলেছেন দাদা, কজনের ভাগ্যে এমন ছেলে বৌমা জোটে। জানেন, ওই ব্যাগ দুটো বৃদ্ধাশ্রমে ফিরে যাওয়ার ব্যাগ। আজকে এই 1 মাস পূর্ণ হয়েছে, এখানে থাকার দিন শেষ। বছরে মাত্র 1 মাস থাকার অনুমতি এখানে। দাদুভাইকে ছেড়ে থাকতে পারি না, তাই এই 1 মাসের জন্য তবু আসি। আর এই নিচের ঘরে থাকি, বছরের 11 মাস থাকি বৃদ্ধাশ্রমে।
এখানে যখন আসি তখন কতবার আপনাদের কাছে যেতে চেয়েছি, গাড়ির তেল খরচের জন্য অনুমতি মেলেনি। পার্বতী দেবী কল্যাণী দেবীর মুখ চেপে ধরলেন। চারদিকটা নিস্তব্ধতায় ভরে গেল। শুধু উপর থেকে একটা মাত্র আওয়াজ এলো, কই গো শুনছ? কালকের ওনারা সত্যি সত্যি চলে এসেছেন দেখছি। শিবতোষ বাবু পার্বতী দেবীকে বললেন, আর এক মুহূর্তও নয়, আমি আমার পরিবারের কাছে যাব। দরজা খুলতেই মুখে একটা স্মিত হাসি নিয়ে উমা বলল, বাবা এত তাড়াতাড়ি ফিরে এলেন যে, পুরনো বন্ধু, তার উপর এতদিন পর দেখা, এর পরের বার কিন্তু আমিও যাব। বৌমার কথায় কর্ণপাত না করে উনি জিজ্ঞেস করলেন, পারি কোথায় পারি? উপমা বলল, আজ অফিস থেকে ফিরে বলল মাথা ধরেছে, তাই ঘর অন্ধকার করে শুয়ে আছে, চাও খায়নি। ঘর অন্ধকার। ধীরে ধীরে ওনারা ঘরে ঢুকলেন। দেখলেন পারি চোখ বন্ধ করে উপুর হয়ে বিছানায় পড়ে আছে। মা বাবা ওর পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়লেন। বললেন, এই তো আমার পারি, আমার স্বর্গের ফুল। পারি মায়ের আঁচলে মুখ গুজে ছোট্ট শিশুর মতো হাউ হাউ করে কাঁদতে লাগলো। তার মা তার সারা শরীরটাকে সেই ছোট্ট বেলার মতো স্নেহ চুম্বনে ভরিয়ে দিতে থাকলো। এ যেন পার্বতীর চরণে পারিজাত। এই সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে রইল ছোট্ট 7 বছরের আন্নিক। নমস্কার, পাঠ করলাম পারিজাত, লিখেছেন গোপা গড়াই মণ্ডল। আমি শেলি সরকার। সবাই ভালো থাকবেন, বাবা মাকে যত্ন করবেন।